জি, আসসালামু আলাইকুম ভাই। আমাদের আক্তার জীবন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। আক্তার ভাই, যে কথাটা আমি একটু লম্বা ভূমিকায় দিলাম, আহ, মোটামুটি আমার যে মূল্যায়নটা সে ব্যাপারে আপনার মতামত আমরা জানতে চাইবো। আসলে কি দেশে একটা নির্বাচনে হাওয়া বইছে? সে হাওয়া কি আপনি টের পাচ্ছেন? ধন্যবাদ মাসুল কামাল ভাই। ধন্যবাদ, আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক দেখে তাদের সবাইকে সালাম জানাই, সব ভালো থাকবেন। দেখেন, আমি যদি কোনো জিনিস আপনি আমার কাছে চান, আমি যদি দিতে চাই, তাহলে কিন্তু আমি সরাসরি বলবো হ্যাঁ বা না। আর যদি আমি দিব না কিন্তু আপনাকে আবার নাও করব না, তাহলে আমি বিভিন্ন বিবরণের এটাকে সময় কালক্ষেপণ করব, বিভিন্ন কথা বলবো। আজকে আপনি কি কারণে, কোন যুক্তিতে ডক্টর ইউনূস সরকার সাহেবের কাছে নির্বাচন প্রত্যাশা করেন? রাজনীতি একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করেন। যে ভদ্রলোককে আমরা আগেও বহুবার তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে, যখন 3 মাস ব্যাপী ছিল তখনও উনি আসেন নাই, যখন 2 মাসে 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার করা হলো তখনও তিনি আসেন নাই। উনাকে বলা তখন উনি বলেছিলেন যে 5 বছরের হইলে উনি আসবেন। তখন ওনার বয়স আরো কম ছিল, ওনার কর্মক্ষমতা আরো বেশি ছিল। যাই হোক, অনেক ভালো হতো, কিন্তু এইবার উনি হঠাৎ করে চলে আসলেন কেন? তিনি কিন্তু জুলাই মাসে বাংলাদেশে ছিলেন। এই জুলাই বিপ্লবের সময় কিন্তু উনি আদালতে হাজিরা দিয়েছেন, এবং আদালতে হাজিরা দিয়ে 4 তলা 5 তলায় এই 85 বছর বয়সে বৃদ্ধকে শেখ হাসিনা হাঁটাইয়া 5 তলায় উঠাইছে। কেউ কিন্তু প্রতিবাদ করে নাই, সাধারণ মানুষের মতো উনি 5 তলায় উঠেছেন, সেখান থেকে নেমে গিয়েছেন। তারপরে উনি দেশ থেকে চলে গেছেন, অর্থাৎ শেখ হাসিনা তাকে কোন রকম সমস্যা সৃষ্টি করে নাই। 5ই আগস্টে যখন আপনারা জানেন সরকার পতন যখন হয়ে গেল, দুপুরবেলা 11টার পরে শেখ হাসিনা চলে গেলেন, তখন সেনা প্রধান যখন বললেন যে আমি দেশের দায়িত্ব নিয়ে নিয়েছি, কথাটা মনে আছে কিনা জানেন? যে আমি দায়িত্ব নিয়েছি, এখন একটা সরকার গঠিত হবে, আমি সবার সঙ্গে আলোচনা করতেছি, আপনারা আমাকে সময় দেন, ধৈর্য ধরেন, না, এটা কথা বলেছিলেন যে আপনারা আমার উপর আস্থা রাখেন। আস্থা রাখেন। তো সেখান থেকে আমরা পরে আসিফ মাহমুদের কাছে যে তথ্যটা পাই, যে তারা যখন গিয়ে ওই ইয়ার অফিসে গিয়ে, এপি না এএফপির অফিসে গিয়ে ওই শামসুল আলমের অফিসে গিয়ে দেখা করলো, সেখানে গিয়ে দেখা করার পরে তারা বললো যে না, তারা ওই ক্যান্টনমেন্টে যাবে না, সেনানিবাসে যাবে না, তারা সরকার আলাদা গঠন করবে। তখন তাদের মধ্যে একটা ঐক্য আলোচিত হয়, এবং সেখানে ডক্টর ইউনূস সাহেবের নাম আসে। এবং ইউনূস সাহেবের নাম আসাতে সেনাপ্রধান নাকি বুকে পাথর চাপা দিয়া সেই নামটা অ্যাকসেপ্ট করেছে, সেটাও আমরা ইতিহাস থেকে জানছি, অর্থাৎ আসিফ মাহমুদের কাছ থেকে জেনেছি, এটি আজকে ইতিহাস। তাহলে পাথর চাপা দিয়ে যে সরকারকে মেনে নেওয়া হলো, সেই সরকার নিশ্চয়ই, তখনই বলেছিলাম আমি, আমার যদি আমার ফেসবুকের লেখাগুলো আপনাকে আমি বলবো, পরে দেখতে পারি, সময় বললে পাঠাতে পারি। বলেছিলাম এই সরকার তো নির্বাচিত আসে নাই, এই সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ এই সরকার দেশটাকে হাসিনা বিরোধী মানুষগুলো ঐক্যবদ্ধ করে দেশটাকে ভালোর দিকে নিয়ে যাবে, এবং যতদিন প্রয়োজন পড়ে ততদিন উনি থাকবেন। নির্বাচন দেওয়া ওনার দায়িত্ব নয়। আমি এখনো মনে করি ডক্টর ইউনূস সাহেবের নির্বাচন দেওয়ার দায়িত্ব নয়, এবং সেই ম্যান্ডেট নিয়েও তিনি আসেন নাই। কিন্তু উনি যে কোনো কারণে হোক বিপ্লবী সরকার গঠন না করে উনি চলে গেলেন নির্বাচিত, চলে গেলেন সাংবিধানিক সরকারের দিকে, এবং সাংবিধানিক সরকার গঠন করার পরে উনি নিজের গেরা কলে নিজে পড়ে গেলেন। উনি হাইকোর্ট দিয়ে বক্তব্য দেওয়ালেন যে এটা বৈধ। আসিফ নজরুল সাহেব হাইকোর্ট থেকে নিয়ে আসলেন, পরবর্তী আমরা দেখতে পেলাম যে হাইকোর্টের বিচারকরা তখন সেনানিবাসে পালিয়েছিল, তারা কোর্টেও ছিল না, সেটাও আমরা ইতিহাস থেকে জানলাম। কাজে আজকে এই 1টি বছর হয়ে গেল, 6 মাসে তো আপনারা দেখছেন যে কি আলোচনা হয়েছে। আহ সমন্বয় কি বলে ওটা, ঐক্যমত্য করার জন্য জাতির মধ্যে কি আলোচনা হয়েছে, আমরা দেখেন কিভাবে সম্পদ সময়ের অপচয় করা হয়েছে, রাষ্ট্রের সম্পদ অপচয় করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অশ্বডিম্ব ছাড়া কিছু প্রসব করতে পারে নাই। আজকে একটি ছাত্র সংগঠনের বিশাল সমাবেশ হয়েছে, এবং পাশাপাশি এনসিপি পুরা দলীয় সংগঠন করেছে। এখন এনসিপি কে বলা হচ্ছে তারুণ্যের দল। আজকে বিএনপি রাজনীতিটা দেখেন কত মেচুর পলিটিক্স বিএনপি আজকে করেছে। 3 তারিখে 3রা আগস্ট বিএনপি ঘোষণা করেছিল 2 মাস আগে তারা ছাত্র সমাবেশ করবে, এবং সেটা তারা ঘোষণা দিয়েছিল শহীদ মিনারে, এবং সে অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনারের অনুমতি তারা নিয়ে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে এনসিপি ঘোষণা করলো যে তারা শহীদ মিনারে সমাবেশ করবে 3রা আগস্টে। অগাস্ট। বিএনপি বলল ঠিক আছে। বিএনপি কিন্তু সরে চলে আসলো শাহবাগে, এবং শাহবাগে কিন্তু গত 4 দিন ধরে কিন্তু একটি গ্রুপ, এনজিও গ্রুপ,
আন্দোলন করছিল যে এই জুলাই সনদ ঘোষণা করতে হবে, জি। তারা কিন্তু আজকে হাওয়া হয়ে গেল, তাদের কোনো অস্তিত্ব আজকে পাওয়া গেল না, তারা কোথাও নাই। আজকে যে সমাবেশগুলো, তারুণ্যের সমাবেশটা বিএনপি দেখাচ্ছে, ছাত্রদল দেখাতে পেরেছে, তারপরে কোন রাজনৈতিক দল বলতে পারবে যে আগামী তরুণ তাদের পক্ষে? এবং তারেক রহমান উদ্যত্ত আহ্বান যে জানিয়েছে যে যারা এই তরুণ যারা ভোট দিতে পারে নাই, তাদের প্রথম ভোট হোক বিএনপিতে ধানের শীষে, এই যে আহ্বানটা, এই আহ্বানটা যাদের উদ্দেশ্যে জানিয়েছে তারা যে বাংলাদেশের বিশাল তরুণ, এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে। আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন নির্বাচনের ব্যাপারে, ভাই আমার গা ছমছম করছে। আজকের যে অবস্থানটা, তাতে আমার কাছে কোনো অবস্থাতে ভালো মনে হচ্ছে না। কেন কেন ভালো না মনে না হওয়ার কি আমার কারণ? কাছে বিশাল অশনি সংকট দেখা দিচ্ছে। তারপরে আবার সরকার ঘোষণা করেছে 5 তারিখে সংসদের দক্ষিণ প্লাজায় তারা ঘোষণা করবে। দক্ষিণ প্লাজায় কিন্তু এতকাল জানাজা হয়ে আসতেছিল। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের যত বড় বড় রাজন্যবর্দের জানাজা হয়েছে, সব জি। কিন্তু দক্ষিণ প্লাজায় হয়েছে। হুম। পরবর্তী শারমিন আক্তার, শারমিন কি স্পিকার, ইনি এটাকে ঈদগাহ বানিয়েছিল, ঈদের জামাতে জাগো বানিয়েছিল। এখন এটাকে আপনি আজকে জুলাই সনদ ঘোষণা করার স্থান করতে যাচ্ছেন, যেখানে আপনার লক্ষ্যটা হলো বর্তমান প্রচলিত সংবিধান বাতিল করবেন। সংবিধান বাতিল করবেন কোথায় দাঁড়িয়ে? যে সংবিধানের অধীনে যে সংবিধান সংসদ রচিত হয়েছে, ওই সংসদকে আপনি দাঁড়িয়ে দক্ষিণ প্লাজায় আপনি করবেন। এই দক্ষিণ প্লাজার বিশাল সামনে, ওখানে যদি আপনি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে লোক আনতে চান, তাহলে কি পরিমাণ লোক আপনাকে আনতে হবে? আর যদি স্বতঃস্ফূর্ত জনতা আনতে চান, তাহলে আরো কত বেশি লোক লাগবে? তারপরে আপনি সকাল 11টা থেকে আপনি দিয়েছেন গান বাজনার আসর, একটা জাতীয় সমস্যার সমাধানের জন্য আপনি দিয়েছেন একটা গান বাজনার আসর। 5 তারিখে আপনি ওখানে সকাল 11টা থেকে গান বাজনা শুরু করবেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ে। আজকে আবার দেখলাম আপনার 16টি ট্রেন দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ আনবেন। তার জন্য নাকি 60-70 লক্ষ টাকা বাজেট করেছেন, সেই মন্ত্রণালয় থেকে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। তাহলে এগুলো কিসের আলামত? তার মানে তো নির্বাচন আপনি দিবেন না। তা আপনি যখন নির্বাচন দিবেন না, আমি কেন আমার গা ছিমছিম করছে, তাহলে গৃহযুদ্ধটা আপনি এড়াবেন কেমনে? আপনি কিভাবে মনে করতেছেন যে জাতীয় ঐক্য 5 তারিখে বজায় থাকবে যখন আপনি গান বাজনা পার্টি দিয়ে লোক আনবেন, যখন আপনি বিনা টিকেটে ট্রেন ভাড়া দিয়ে লোক আনাবেন, সরকারের টাকা দেওয়া ট্রেনে মানুষকে আনাবেন, বাস তো আনবেনই। তাহলে এই সমস্ত বিনা পয়সার লোক আনায় আপনি তাদের সামনে যদি ঘোষণা করেন, নির্বাচনে তারিখ ঘোষণা না করেন, তাহলে আপনি কি ওই সভা থেকে বেরিয়ে যেতে পারবেন? আমার তো মনে হয় না। যদি বৃহত্তর রাজনৈতিক দল যদি ওই সমাবেশে সহায়তা করে, কারণ আপনি দেখেছেন আজকে আমার এনসিবি ছেলেদের সঙ্গে কিভাবে বিট্রে করা হয়েছে, কিভাবে তাদেরকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কিভাবে আজকে তাদের মিটিংটাকে ফ্লপ করিয়ে দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না, নিশ্চয়ই। এনসিপি মিটিং যদি ফ্লপ হয়ে থাকে, এর দায় আপনি মানে সরকারকে কেন দেবেন? এর দায় তো এনসিপি কে নিতে হবে। কেন এনসিপি নেবে? এনসিপি কিন্তু এই পথে নামাইছে কে? এনসিপি কে সকল কিছু সাহায্য সহযোগিতা করা আশ্বাস অঙ্গীকার কে দিয়েছে? এই সরকার। তাহলে আজকে ট্রেন দিল না কেন? আজকে সারা বাংলাদেশ থেকে লোক দিল না কেন? আজকে সরকার এখানে নেগোসিয়েট করে ছাত্র দলকে সভাটা আজকে বাতিল করালো না কেন? যদি তারা এনসিপির প্রতি যদি আস্থাশীল হইতো, এনসিপি যদি প্রতি তাদের যদি ন্যূনতম যদি স্নেহ ভালোবাসা থাকতো, তাহলে আজকে তো সরকারের উচিত ছিল যে আপনি 3 তারিখের সভাটা বিএনপি কে বলা যে আপনি 5 তারিখে নিয়ে আসেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আপনি ছাত্র দলকে নিয়ে আসুন, আপনি সবাইকে নিয়ে সোহরাওয়ার্দীতে চলে আসেন। আমরা তো ঐক্যমতে করতে যাচ্ছি, আমরা তো ঐক্যমতে পৌঁছে গেছি, আমাদের সবাই দল মিলে আমরা ঐক্যমত করবই। তা না, আমরা কিন্তু আমার কথা হলো কি,
এনসিপি নিজ দায়িত্বে একটা মিটিং ডেকেছে, তারা তাদের ইশতেহার ঘোষণা করবে। সেখানে লোক আনার অথবা লোক আনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব সরকারের কেন হবে? আসিফ কামাল ভাই, এনসিপিটা 3 তারিখের সেন্টিমেন্ট, 3 তারিখের ইমোশন, 100% ইমোশন অফ এনসিপি, 100% এনসিপি অফ আমাদের যারা এই মানে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন করেছিল, তারাই কিন্তু 3 তারিখে এই রাইট। শহীদ মিনারে দাঁড়িয়ে ঘোষণা করেছিল এই সরকারকে পতন করতে হবে, সরকারের পদত্যাগ দাবি করেছিল, ওরাই করেছিল, এটা কিন্তু অন্য কেউ আগে করে নাই। কাজে এটা তো তাদের দিন, 3রা আগস্টটা ডেডিকেটেড হইতে হবে শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য। সেই বৈষম্য ছাত্র আন্দোলনটাকে ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত মেটিকুলাসলি এটাকে এনসিপিতে রূপান্তরিত করেছে। এটা ডক্টর ইউনূস সাহেবের সফলতা, সার্থকতা। উনি বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ভেঙে দিয়ে, ধ্বংস করে দিয়ে উনি এটাকে এনসিপিতে নিয়ে গেছেন। তো উনি যখন এনসিপিকে নিয়ে আসছেন, আজকে 3 আগস্টটা তো অন্য কারোর সঙ্গে শেয়ার করার কথা না। আজকে 3 আগস্টের বিষয়টা তো একমাত্র এনসিপির। এখানে কেন ছাত্র দলের সভা দিলেন? তার মানে আপনি বেইমানি কার সঙ্গে করলেন? বিশ্বাসঘাত কার সঙ্গে করলো এই সরকার? সরকার তো এনসিপি ধ্বংস করে দিল। তার মানে আপনি বলতে চাচ্ছেন এগুলো সেই মেটিকুলাস ডিজাইনের পার্ট? অবশ্যই। আপনি এনসিপি কে ধ্বংস না করলে আপনি বিএনপির সঙ্গে কি করে আঘাত করবেন? কি করে বিএনপি কে নির্বাচনটাকে ডেটটাকে পিছাবেন? কারণ তাদের বক্তব্য তো, এনসিপি বক্তব্য তো পরিষ্কার বলে দিয়েছে যে তাদের কতগুলো দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে পারবে না। তাহলে আজকে আপনি যে এনসিপি কে যে আজকে যেভাবে আপনি জনগণের সামনে ছোট করলেন, এনসিপি আজকে 24 দফা রাজনৈতিক একটা কর্মসূচিতে হলো, সেটা তার দলীয় কর্মসূচি, এটা জাতীয় কর্মসূচি নয়। আজকে যে 24 দফা জুলাই সনদ বলেন না, জুলাই সেটা তো সে বলেছে আমি করব 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 করব, সেটা কোথাও বলে না করতে হবে, কোথাও বলে না এটাকে করতে হবে, পালন করতে হবে। সে তো সব জায়গায় 24টা পয়েন্টেরই শেষে বলেছে, প্রতিটা সেন্টেন্স শেষ করেছে করব, আমরা করব, আমরা করব, আমরা করব। তুমি করবে কোথায় বসে? তোমার বাড়িতে বসে? বাংলাদেশের জনগণকে তোমাকে দায়িত্ব দিয়েছে এগুলো করার জন্য? না, তারা হয়তো ভাবছে তারা ক্ষমতায় যে করবে। তাহলে ক্ষমতা যাবে কেমনে? তাহলে সেটা তো পরিষ্কার করতে হবে। তারা তো ক্ষমতায়, তাহলে বলতে হবে কমিউনিস্টদের মতো বিপ্লব করতে হবে। আমি তো সেটাই বলেছিলাম, তাহলে তাদের বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল। তারা তো সেই বিপ্লবটা ডক্টর ইউনূস সাহেবের হাতে তুলে দিলেন। তাদের যে জয়টা, তাদের যে বিপ্লবটা, সেই বিপ্লবটা ডক্টর ইউনূস সাহেবের হাতে ঢাকা বিমানবন্দরে, শাহজালাল বিমানবন্দরে গিয়ে, ওখানে গিয়ে ভিআইপি রুমে উঠে দিয়ে আসলেন। তারপরে থেকে তো তাদের এখন দায়িত্ব নাই, এবং তাদের সঙ্গে যে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তারপর এই বলেন যে গাছ কেন, এই কথাগুলো যদি বলতে গিয়ে আজকে বলেন, এটা এটা ডাইমেনশন চিন্তা করার কথাগুলো। এটা কি বিশ্বাসঘাতকতা করা হয় নাই? এই এনসিপি কে আজকে ধ্বংস করে দেওয়া হয় নাই? না হলে এনসিপি কে বলতো তোমরা আজকে করো না, অভিমান করে বসে থাকো, আমাদের এই বিপ্লব চিন্তা হয়ে গেছে, আজকে এনসিপি কে এই কথাটা বলাইতা। আপনি এনসিপির পক্ষে থাকলেন না, না থেকে আবার 5 তারিখে আহ্বান জানালেন জনগণকে আসতে, এবং সেখানে বিএনপি জামাত সবাইকে আহ্বান জানিয়েছেন, সবাইকে নিয়ে আপনি দস্তখত করবেন। কি দস্তখত করবেন সেটা এখনো ফাইনাল হয় নাই। আপনি জানেন যে জেফারসন এবং ওয়াশিংটন দুজনে মিলে এবং কয়েকজনে মিলে, ফার্গুসন, তারা মিলে সংবিধান রচনা করেছিল। কিন্তু সেই ফার্গুসন, সেই রচনাতে কিন্তু জেফারসন সাইন করে নাই। মার্কিন মার্কিন যে সনদ, যে সংবিধান লেখা হয়েছিল, যার মূল লেখকই ছিল তৎকালীন উকিল, অ্যাডভোকেট বা ব্যারিস্টার এই জেফারসন, যে তৃতীয় প্রেসিডেন্ট হয়েছিল, সে কিন্তু দস্তখত করে নাই। তাকে দস্তখত করার জন্য 13 বার ওয়াশিংটনকে যেতে হয়েছে, ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে, তারপর দস্তখত করে নাই। এটা তো ইতিহাস আছে আমাদের। সবাই একমত হইলে, ড্রাফট করলে সাইন করে দিবে এমন তো কথা না। তারপরে বিএনপির কি ম্যান্ডেট আছে এটাকে সাইন করার? এখন পর্যন্ত এখন টুডে বিএনপির স্থায়ী কমিটি কি অনুমোদন দিয়েছে? বিএনপির জাতীয় নির্বাহী কমিটিকে অনুমোদন দিয়েছে? বিএনপি দলগতভাবে কি সম্মেলন করেছে এই সনদ দস্তখত করার জন্য? এই সনদকে আমি সাইন করে দিয়ে গেলে হবে? সালাউদ্দিন সাইন করে দিলেই সনদ হয়ে যাবে? এই সনদ কি বিএনপি মানবে? এই সনদকে আলোচনা করার জন্য পাঠিয়েছে, কিন্তু এই সনদটাকে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে দস্তখত করার জন্য কি পাওয়ার দিয়েছে সালাউদ্দিনকে? না, 5 তারিখে তো সনদ করা হবে না। 5 তারিখে হবে আপনার ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র যেটা করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্র, এবং দস্তখত করবেন সবাই, সবার হ্যাঁ, উপস্থিতিতে হ্যাঁ, হ্যাঁ। ঘোষণা করবেন। তাহলে সেখানে কি আমার সালাউদ্দিন সাহেবকে যাওয়ার অনুমতি মহাসচিব দিবে? এবং মহাসচিবকে ওই সভায় যাওয়ার অনুমতি কি জনাব তারেক রহমান সাহেব দিবেন?
কারণ এখন দাওয়াতটা তো করতে হবে তারেক রহমান সাহেবকে, ওখানে তারেক রহমান সাহেবকে দাওয়াতটা করতে হবে। সকল দলের পক্ষ থেকে যদি বিএনপি যেতে হয় তো বিএনপি তারেক রহমান সাহেব যাবে, অথবা তিনি যাকে মনোনীত করবেন। রাইট, তাহলে রাইট। উনি কেন মনোনীত করবেন কাউকে, যেখানে দলীয় প্রধান কিন্তু আসতে হবে? দলীয় প্রধানে আসার ব্যবস্থাটা আপনি কেন করলেন না? কেন নিশ্চিত করলেন না যে উনি যেন তারেক রহমান সেদিন বাংলাদেশে উপস্থিত থাকে? এটা করার দায়িত্ব কার ছিল ভাই? আপনি তো একজন সাংবাদিক, পুরনো বয়স্ক মুরব্বী সাংবাদিক, আপনি বলেন। রাজনৈতিক আলোচনার দৃষ্টিভঙ্গিতে আপনি বলেন। আপনি বললেন সকল দলের সবার সামনে দস্তখত হবে। সকল দল বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? তারেক রহমান সাহেব ছাড়া অন্য কেউ যদি সেখানে যায়, এটা কি দলের উপস্থিতি বোঝায়? দেশমাতা খালেদা জিয়ার উপস্থিতি ছাড়া যদি এখানে বিএনপির হাজারো নেতাও যায়, লক্ষ লক্ষ নেতা কর্মীও যায়, তাও কি সেটা বিএনপি উপস্থিত বোঝায়? ওই উপস্থিতিতে অবশ্যই দেশমাতা খালেদা জিয়া থাকতে হবে, অথবা তার জায়গায় তার পুত্র জনাব তারেক রহমান থাকতে হবে। হ্যাঁ, তারপরে যদি ওনারা যদি কাউকে মনোনীত করেন, নির্বাচিত করেন, সেটা জি। অন্য বিষয়, করতেই পারেন। কিন্তু সেটা কি হয়েছে কিনা আমরা জানি না। আমরা এখন পর্যন্ত জানি না। আজকে 3 তারিখ চলে গেছে, 4 তারিখ শুরু হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত জানি না বিএনপির কে সেখানে যাবে। জি। তারপরে দেখেন জামাতের আমির হাসপাতালে অপারেশনে নিয়ে তার জীবন মরণ লড়াই করছে। তার হ্যাঁ, উনিও তো আসতে পারবেন না। উনিও আসতে পারেন, হয়তো ওনাকে স্ট্রেচারে করে নিয়েও আসতে পারে, জানি না আমি। ঠিক না? মনে হয় না। না, তাহলে এখন মনে করেন এই ধরনের একটা অবস্থায় তার মানে কি? তার মানে আপনি যে ঘোষণাটা দিবেন, সেই ঘোষণায় যদি কোনো লোক যদি প্রতিবাদ দাঁড়ায় পড়ে, মানি না মানি না, অতীতে কি হয় নাই? অতীতে মোহাম্মদ আলী জিন্নাহ যখন বলেছিল বাংলা ভাষা ইংরেজি হবে রাষ্ট্রভাষা, তখন কি মানুষজন ওনার সবার থেকে বেরিয়ে আসে নাই? সেই সবাই থেকে কি বলে নাই মানি না মানি না, মানবো না? এটা ইতিহাস তো আছে। এই ঢাকাতে তো কার্জন হলে তো ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, ইংলিশ উইল বি দি রাইট। স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। সেদিন কি বাঙালি ছেলেরা মেনেছিল? তারা কি সেদিন ওনার সামনে থেকে বেরিয়ে আসে নাই? তা না, আপনি কি ওটা ওটা চাচ্ছেন? ওটা তো ছিল আমাদের জাতীয় অনুভূতির বিপরীতে। না না, এটা নাও হতে পারে। এখন যদি আপনি 5 তারিখে এমন কিছু ঘোষণা দেন তা যে মনে হয় হবে না। ঘোষণা জাতীয় স্বার্থের পরিপন্থী, অথবা যদি আপনি নির্বাচনে ঘোষণা না দেন, তাহলে কি হবে? 5 তারিখে কি নির্বাচনের ঘোষণা দেওয়ার কোনো কথা আছে? তাহলে আপনি কি বলবেন? আপনি কেবল আপনি কেবল পাঁচ নির্বাচনে তারিখে ঘোষণা না। দেবেন না, তাহলে মানে আপনি আগামী বছর 1 বছর থাকবেন কিভাবে? কি বৈধতার বলে? বিপ্লব তো নাই। বিপ্লব তো আপনি ধ্বংস করে দিয়েছেন। আজকে তারা হয়তো হাসিনার পলায়নটাকে উদযাপন করবে, এটা হতে পারে ওই বর্ষপূর্তি। সেটা তো হাসিনা উইল বি অনার্ড। হাসিনার পলায়নে পূর্তি যদি পালন করেন, তাহলে হিরোকে হিরোকে জনগণ বলেন। হিরো, জনগণ তারা জনগণ হাসিনাকে হিরো সরাতে কোথায়? পেরেছিল। জনগণ হিরো কোথায়? আমরা এই বাংলাদেশের হিন্দুরা ওই কি বলে দুর্গা পূজা করে, আর শ্রীলঙ্কার হিন্দুরা ওরা রাবণ পূজা করে। বুঝতে পারছেন না হম, পার্থক্যটা হম। কোথায়? শ্রীলঙ্কার লোকেরা রাবণ পূজা করে, আর আমাদের দেশের লোকেরা হিন্দুরা দুর্গা পূজা করে। তা আপনি এখানে শেখ হাসিনাকে তো তাহলে পটভূমিকাতে কে আসবে? শেখ হাসিনাকে নিয়ে আসতো, আপনি ভিলেন হিসেবে নিয়ে আসবেন, কিন্তু তার মূল চরিত্রটা তাহলে কার হচ্ছে হম। বলেন? তাহলে সেই জি। মূল চরিত্রে তো শেখ হাসিনার বক্তব্য চলে আসবে এখানে। কি কারণে, কি প্রেক্ষাপটে এই সরকার আসছে? তার মানে শেখ হাসিনার ব্যর্থতা ধরে আপনি আসছেন। এখন যদি কেউ বলে যে শেখ হাসিনাকে মেটিকুলাসলি ব্যর্থ করানো হয়েছে, মেট্রিকুলাসলি তাকে এরকম নির্মম করা হয়েছে, মেট্রিকুলাসকে তাকে দিয়ে ছাত্রদিকে হত্যা করানো হয়েছে যাতে এই সরকার ক্ষমতায় আসতে পারে, আপনি কি এই জি। পারসেপশন উড়াইতে পারবেন? এই না। রিয়াকশনটা উড়াইতে পারবেন? আপনি অস্বীকার করতে পারবেন? লজিক্যালি কি জি। আপনি এটা বলতে পারবেন যে লজিক্যাল না, এটা যুক্তিপূর্ণ বক্তব্য না? অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ মেজর অবসর আখতারুজ্জামান। আপনি আসলে এমন ভাবে কথা বলেন যে আপনাকে মাঝখানে থামানো খুব কঠিন হয়ে যায়, কারণ কথাগুলি একটার সঙ্গে আরেকটা এমন ভাবে সংযুক্ত থাকে। আপনি লজিক দিয়ে কথা বলেন, যে কারণে এখানে আসলে মানে মাঝখানে এই থামানোটা খুবই কঠিন। তারপরে আমার মনে হয় দর্শকরা এটা এনজয় করেন আপনার কথা। আপনার দর্শকরা, আমি আমার এখানেও দেখেছি অনেকেই আপনার খুবই মানে ভক্ত হয়ে গেছেন এরই মধ্যে, থ্যাংক যে ইউ, আপনি খুব আপনার ভালো আমাকে বলেন। সুযোগ দিয়েছেন। আমার মনে হয় সেই দর্শকটা এবার আবার খুশি হবে আপনাকে পেয়েছেন। আগামীতে ইনশাল্লাহ আপনাকে আবার আমরা যদি পাই, আপনি যদি সময় দিতে পারেন, আমরা খুব আনন্দিত।